শীতের শেষ বেলা কেটে যাচ্ছে। আজকে 29 তারিখ হয়ে গেল, বিকেল 4টেতে আজ দিন 7-8 আগেও যেরকম একটা কনকনে ঠান্ডা ছিল, আজ সেটা নেই। কিন্তু তাহলে ঠান্ডা বিদায় নেবে বলে আমাদের কি আরামপ্রিয় বাঙালির আরামটা শেষ হচ্ছে? বাঙালি তো ভালো নেই। বাঙালি 2025-এ খুব খারাপ গেছে তাদের। হ্যাঁ, আপনি বলবেন যে বাঙালি কেন বলছেন, সারা ভারতবর্ষে, সারা বিশ্বের কথা বাদ দিন, ভারতবর্ষ কেমন ছিল সেটা তো অন্য গল্প। তাহলে কি আমাদের শুভ দিন শেষ? দেখুন, একটা ভয়ঙ্কর চমৎকৃত হওয়ার মতন দিন আসছে, ত্রহস্পর্শ। এই যে আমাদের ক্যামেরাগুলো দেখছেন না, যার থেকে আমাদের ছবিগুলো আসছে, সেটা 3টে স্ট্যান্ডের উপর দেওয়া থাকে, ট্রাইপয়েড বলে। এই ট্রাইপয়েডের মতন আমাদের জীবনটাও কিন্তু ট্রাইপয়েডের উপর দাঁড়িয়ে রয়েছে, এবং সেটা আগামী 15, 16, 17 আপনার ভাগ্যোন্নতি হবে নাকি আপনি ডুববেন। এই ত্রহস্পর্শ আজ প্রায় বহু বছর, ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, মাপ করবেন, বাদে কিন্তু ভারতবর্ষের বুকে এলো। ভালো আছে, ভয়ঙ্কর মন্দ আছে। মন্দটা মানে ভীষণ মন্দ, ভালো এবং মন্দর মধ্যে যদি মিশ্রণ হয়, প্লাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, কিন্তু প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়। এই অঙ্কের দুর্ভাগ্যজনক ব্যাপার। তাহলে এই ত্রাহস্পর্শ ব্যাপারটা কি, কি এমন ঘটনা ঘটছে, কেন ঘটছে, একেবারে ব্যাখ্যা মানে সুনিপুণভাবে, চমৎকৃতভাবে, সুললিতভাবে যিনি বলতে পারেন, শি ইজ নো আদার দেন শ্রীময়ী। ওয়েলকাম। থ্যাংক ইউ প্রসূনদা। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো রয়েছেন। একদম মানে মাঘ মাসের মধ্যে আমরা রয়েছি। তো এর মধ্যেই যেরকম মাঘী পূর্ণিমার ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি, মাঘী পূর্ণিমা গেছে, তো কিন্তু মাঘী পূর্ণিমার পরের 15 দিনের মধ্যে এসে পড়ে যেটি প্রসূনদা বলেন ত্রহস্পর্শ। তিনটি গুরুত্বপূর্ণ তিথি রয়েছে। কৃষ্ণা চতুর্দশী, মানে যেটা হচ্ছে শিবরাত্রি, মহাদেবে দেবাদিদেব মহাদেবের পুজো হয়, আমাবস্যা, এবং এবারে আমাবস্যাটা হচ্ছে গ্রহণযুক্ত আমাবস্যা, যেটা সূর্যগ্রহণ, সোলার এক্লিপস। বলয়গ্রাস হবে কি না ভারতবর্ষে, না, ভারতবর্ষ থেকে এই আমাবস্যাটি দেখা যাবে না, কিন্তু আমাবস্যাটি এবং এই গ্রহণটি সংঘটিত হচ্ছে কুম্ভ রাশিতে এবং ধনিষ্ঠা নক্ষত্রে। কুম্ভ রাশির একটি আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম, কুম্ভ রাশির মানুষরা প্রসূনদা গত 5-5.5 বছর ধরে ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন। মানে অধিকাংশ কুম্ভ রাশি 95% রাশি লগ্ন দুটোই, রাশি লগ্ন দুটোই, লগ্ন হলে মানসিকভাবে তারা কষ্ট পাচ্ছেন, এবং রাশিতে হলে শারীরিক, মানসিক, আর্থিক তিনটেই কিন্তু তাদের কষ্ট পাওয়ার জায়গাতে কিন্তু রয়েছে। তো এইবার যেটা ব্যাপার, এই গ্রহণটা তাদের জীবনে কি ইম্প্যাক্ট নিয়ে আসবে এবং অন্যান্য রাশিদের জীবনেই বা কি নিয়ে আসবে, সেটা অবশ্যই আমরা আলোচনা করব, এবং কার্ডের বিচারেও আমরা আসব। কিন্তু মহাশিবরাত্রি এই জায়গাটি বরং একটুখানি এটা বলে দিন কি করব না করব, এই ব্যাপারগুলো যদি একটু বলে দেন তাহলে ভালো হয়। মহাশিবরাত্রিতে এই যে সংযোগ, এই কৃষ্ণপক্ষের এই চতুর্দশী, এই যে তিথিটি, এবং এই সময় মঙ্গল রয়েছে মকর রাশিতে, যেটি হচ্ছে মঙ্গলের তুঙ্গ গৃহ, এবং একই সাথে চতুর্গ্রহী যোগ। আপনারা সিটিভিএনের দর্শক, মানে বুদ্ধিমান এবং বিচক্ষণ দর্শক প্রচুর শুনেছেন চতুর্গ্রহী যোগে কোন কোন গ্রহটি আছে, এবং চাঁদ রয়েছে কর্কট রাশিতে, অর্থাৎ তার চতুর্থ ঘরে। তো এই 4-10-এর কম্বিনেশন, যেটা আপনি বললেন, খুব ভালো হতে পারে, কোনো মানে কারোর হতে পারে ছক্কা, কারোর কিন্তু একদম মানে স্ট্যাম্প আউট। তো সুতরাং এই জায়গাগুলো নিয়ে আমরা আমাদের আলোচনা, এবং শিবরাত্রিতে যেটা 17ই ফেব্রুয়ারি, সরি হ্যাঁ 15ই ফেব্রুয়ারি, 15-16 মিলিয়ে পড়েছে, মানে আমরা 15 to 17-র মধ্যে গ্রহগত কম্বিনেশন এবং তার গুরুত্ব নিয়ে আলোচনা করছি। তো এই যে ধরুন শিবরাত্রি, অনেকেই আমাবস্যাটা যেটা করেন সেটা হচ্ছে যে আমাবস্যাদের নির্দিষ্ট কিছু পুজো আচার উপাচার আমাবস্যা, কিন্তু শিবরাত্রির যুক্ত যে আমাবস্যাটি, শিবরাত্রি ছাড়ছে আমাবস্যা ঢুকছে, আমি মনে করি প্রসূনদা এটা ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল আমাবস্যা। কারণ এই যে শিবরাত্রিতে লোকে বলে না,
পুজো তো হ্যাঁ করলাম, শিবরাত্রি বলতে অনেকেই মনে করেন কি ওই একটু উপোস করলাম, শিবের মাথায় জল ঢাললাম, বাড়ি এসে ফল টল খেয়ে নিলাম, হয়ে গেল না। শিবরাত্রিতে শিবের পীঠ বারাণসী, সেখানে তো বটেই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গা কিন্তু শিবের মাথায় মহিলাদের জলদানের প্রথা প্রচলিত রয়েছে। এটা হচ্ছে পুজো আর্চার দিক, স্পিরিচুয়াল দিক, বা আমাদের জীবনযাত্রার একটি অঙ্গ। আর শিবের কৃপায় কি হয়, আমি বলবো কি না হয়। সেক্ষেত্রে আপনার মানে ফাঁড়া, শারীরিক দুর্বলতা থেকে আপনার মুক্তি, এটা থেকে শুরু করে অবাধ্য সন্তান আপনার কথা শুনছিল না, আপনার লাইফকে সোজা কথা হেল বানিয়েছে, যাকে নরক বানিয়ে দেওয়া বলে, আপনার রাগী স্বামী, মাতাল স্বামী, উগ্র স্বামী, এবং সঙ্গে হচ্ছে গ্রহগত যারা আছে, রাহু আপনার জীবনে হওয়া কাজ একদম মুখের কাছে এসে কাজ পণ্ড করে দিতে পারে। কেতু আপনাকে পেছন থেকে, যাকে বলে না ব্যাকস্ট্যাবিং, ছুরিকাহত করার মতো কাজ করতে পারে। অন্যান্য গ্রহগুলো খারাপ থাকলে, মঙ্গল খারাপ থাকলে কি হয় আমরা গত বছর দেখেছি, ক্যালিফোর্নিয়ার আগুন থেকে শুরু করলে ইত্যাদি, সেই মঙ্গল কিন্তু রয়েছে এইবার মকর রাশিতে, অর্থাৎ তুঙ্গে। এই যোগ 3 দিনের যে কাজগুলো প্রসন্না, এই ক্ষেত্রে হবে কি, ধরুন বহুদিন ধরে মামলা মোকদ্দমা কারো ডিসপুট চলছিল, বা আমি এটা না রিডিং একটা আমি পড়ে নিই, কারণ এইটি খুব ইম্পর্টেন্ট এবং প্রচুর মানে রিকোয়েস্টেড এটা রিডিংটা। দেখুন, ভদ্রলোকের বাড়ি হচ্ছে শিলিগুড়ি শহরে, বয়স হয়েছে, অবসর পেয়েছেন, প্রৌঢ় ভদ্রলোক, এবং তার গিন্নি থাকেন, ছেলেমেয়েরা বাইরে থাকে অন্যান্য শহরে, ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মিলিয়ে তারা চাকরি বাকরি করে। সমস্যাটা হয়েছে, তারা তাদের পৈতৃক বাড়িটি তারা ভাড়াতে দিয়েছিলেন। তারা মোটামুটি 15 বছরের ওপর ভাড়া রয়েছেন, মানে ভালো সম্পর্ক ছিল। তারা বলেছিলেন, দাদা চিন্তা করবেন না, আমরা একটু নিজেরা বাড়িঘর করতে পারলেই চলে যাব, বা বেটার কিছু সন্ধান পেলে আমরা চলে যাব। তো তাদের যখন মানে ইনি যখন রিটায়ার করলেন, রিটায়ারমেন্টে কিছু টাকা পয়সা দিয়ে বাড়িটা দোতলা সংস্কার করালেন, একতলাটা বললেন যে এবার তাহলে একটু ছেড়ে দিন, আমি বড় ছেলের বিয়ে দেবো, এবং মনস্থ করেছি 2টো ছেলেকে 2টো তলায় ঠিক দেবো। এবং তারা নিজেরা কর্তাগির নিয়ে হাঁটু টাটুর সমস্যা বলে তারা একটি ছোট ফ্ল্যাটে শিলিগুড়ি শহরের অন্য প্রান্তে থাকেন। এই হচ্ছে সিনারিও। এবার অনুরোধ করার পরে তো বটেই, বারংবার অনুরোধ সত্ত্বেও কাজ হচ্ছে না, বলছেন কোথায় যাব। এটা একদমই মায়া কান্না, কারণ ভদ্রলোক আমায় জানালেন, কি আর বলবো মা, আমি খবর নিয়েছি, তারা এই এত বছর এখানে থেকেছেন, এখানে চাকরি বাকরি বা অন্যান্য পাশাপাশি পার্ট টাইম রোজগার করে তারা কিন্তু শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মাঝামাঝি জায়গায় সুন্দর নিজেরা বাড়ি করেছেন, এবং সেই বাড়ি তারা ভাড়া দিয়ে চলছেন। কিন্তু আমার বাড়িটা অলমোস্ট এটাকে তারা দখলদারি বলবো, দখল করা থেকে ছাড়ছেন। এরপর তারা বন্ধুদের সাথে পরামর্শ করে তাদের কিছু টাকা পয়সা অফার করেছেন, কিন্তু তা সত্ত্বেও বাড়ি আর সেখান থেকে মুক্ত হচ্ছে না, মানে তারা ছেড়ে যাচ্ছে না, কোথায় যাব ইত্যাদি। তো এই জায়গাগুলো থেকে মানে এবার এরা কি করেন, তাহলে সেই তার পৈতৃক ভিটে হাতছাড়া হওয়ার মতো। এবার যেই আমাদের দেশের আইন যেটা হয় যে বাড়িওয়ালা ভাড়াটের বিবাদ, ভাড়া চলবে বা রেন্ট কন্ট্রোলে। তো সুতরাং ভদ্রলোক বলছেন, মা আমার পৈতৃক বাড়ি, আমি তো শেষ বয়সে এসে অসহায় অবস্থায় বলছি, আমার ছেলেদের বিয়ে দেবো, ছেলে বউকে থাকতে দেবো কোথায়, বলবে তোরা ভাড়া করা ফ্ল্যাটে গিয়ে থাক। তো এই হচ্ছে সমস্যা, আমি কি আদৌ আমার পৈতৃক বাড়িটি আমি ফেরত পাবো, যাতে সংস্কার করিয়ে ফার্দার আমি যেটা ভাবছি 2টো ছেলেকে আমি সমান ভাগে ভাগ করে দেবো, তারা নিজেদের সংসার চালাবে। এইটা হচ্ছিল প্রশ্ন। এবার ট্যারো কার্ড উত্তর দেবে যে বয়স্ক দম্পতি কি আদৌ তাদের বাড়িটি ফেরত দেবেন, এবং বলছে যে যখনই আমি ভাড়াটেদের মানে এর সাথে কথাবার্তা বলতে যাই, বা একটা কয়েকবার গেছেন, কয়েকবার ফোনে কথাবার্তা হচ্ছে, তারপর অদ্ভুতভাবে শ্রীময়ী আমার শরীরটা খারাপ হয়ে যায়, মানে এমন অবস্থা হয় যে আমাকে ইতিমধ্যে হসপিটালাইজডও হতে হয়েছে, কিন্তু ডাক্তার সেরকম কোনো রোগ বার করতে পারেননি। এবং আমি খবর নিয়েছি যে ওনার ওয়াইফ, মানে যিনি ভাড়াটে ভদ্রলোক, তার ওয়াইফ কোন ঠাকুর বাড়িটারিও ওনারা যান আর কি, হোয়াট এভার। বলছে যে আমার মনে হচ্ছে কাকতালীয় হতে পারে, আমার মানে সেই ইঞ্জিনিয়ারিং এর ব্রেন বলছে কাকতালীয় হতে পারে, আবার কোথাও একটা মন যেটা আমাকে হৃদয় যেটা বলছে এর মধ্যে কিছু একটা কানেকশন আছে, তুমি একটু আমাকে একটু মা দেখে দিও, এবং তার পন্থাও বলো, বা যদি প্রতিকারের কিছু আমার করতে হয় সেটাও বলো, কারণ বহু জায়গায় আমি কাজ করিয়েছি, আমার কিছু কাজ হয়নি। বেশ বেশ, এই হচ্ছে এটার মূল বিষয়বস্তু। এবার দেখা যাক যে আদৌ তিনি তার বাড়িটি তিনি মানে রিকভারি করতে পারবেন কিনা, এবং সেক্ষেত্রে কি কি সমস্যা অ্যারাইজ করতে পারবে। প্রথম কথা হচ্ছে, আঙ্কেল দ্য টাওয়ার ইজ হিয়ার,
খুব সহজে তো আপনি রিকভার করতে পারবেন না, মানে নায়ের দিকেই 80% যাচ্ছে, মানে সোজা কথা ওই দখল। এবং তাদের এই আচরণ, এটাও আপনি ঠিক বলেছেন, 7 অফ সোর্স ইজ হিয়ার, এটা অভিসন্ধিমূলক, যে ইচ্ছে করে তারা টাইম কিল করছেন, অসুস্থ, তারপর প্রৌঢ় ভদ্রলোক যদি চলেই যান, ছেলেরা হয়তো মাথা ব্যথা করবে না, সেইটা নেই, যেরকম নর্মাল কেসেসে হয়। এইবার যেটা হচ্ছে যে, এবং আপনি যে শুধু তাদের খোঁজ খবর রাখছেন তা না, দেখুন মাঝখানে একজোড়া চোখ, এই হচ্ছে ট্যারো কার্ড, অরিজিনাল ট্যারো কার্ড, একজোড়া চোখ, আপনাদের কি হচ্ছে না হচ্ছে, আপনার শরীর স্বাস্থ্য সমস্ত খবর কিন্তু তারা কিন্তু রাখছে। অর্থাৎ হিডেন কেউ না কেউ আছে যাকে আপনারা ট্র্যাক করতে পারেননি, এবং সে কিন্তু খোঁজ খবর রাখছে। আর আপনি যেটা বলছিলেন তারা ঠাকুরবাড়ি যায়, অন্য কিছু করে বলে মনে হয়, এটাটাও, এই কথাটাও একদম সত্যি। আমি আর একটি কার্ড দেখাচ্ছি, তারপর এগুলো দেখাবো না এখানে। আপনি দেখছেন একটি সিংহ ইত্যাদি প্রভৃতি রয়েছে, অর্থাৎ অন্যান্য কিছু অ্যাপ্লাই হয়েছে, যেটিকে ঠিক আইনের জিনিস তো নয়, তো সামথিং ডিফারেন্ট কাইন্ড অফ জিনিস যেটা আপনার ওপর অ্যাপ্লাই হচ্ছে, এবং যে কারণে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে মানে পরিকল্পিতভাবে খারাপটা করে দেওয়া হচ্ছে, এবং যার জন্য ডাক্তাররা রিজন পাচ্ছেন না কেন হঠাৎ হচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে না তো, এবং আপনার সেই কারণে অর্থ ব্যয় হচ্ছে। তো আমি আপনাকে একটা জিনিসই বলবো আঙ্কেল, পরিস্থিতি যথেষ্ট ক্রিটিক্যাল, সন্তোষজনক তো একেবারেই নয়, কিন্তু এই যে শিবরাত্রি, এই সূর্যগ্রহণ এবং অমাবস্যা, এই যে জায়গাটি রয়েছে এইটাতে, এবং মঙ্গলটার অবস্থান রয়েছে তুঙ্গি অবস্থান, বাড়ি জমি সম্পত্তি রিলেটেড এইগুলোর কারক কিন্তু মঙ্গল। তো সুতরাং আপনি এই মানে মঙ্গলটা এই ঘরে থাকতে থাকতে, মকরে থাকতে থাকতে 45 দিনের বেশি মঙ্গল তো থাকবে না, আপনি এটার ক্রিয়াটা কিন্তু আপনি করিয়ে নিন। সেক্ষেত্রে এই যে গুপ্ত শত্রুতার দ্বারা সিক্রেটলি আপনার ক্ষতি করা হচ্ছে, এবং নিজেদের বাড়িঘর তৈরি করে ফেলেছেন, সেখান থেকে তারা উপার্জনও করছেন, কিন্তু সেগুলো হাইড করে গেছেন, এই জায়গাটা থেকে কিন্তু আপনাদের মুক্তি হবে। তারা যদি আপনাদের থেকে, আপনারা যেমন তাদের অর্থ অফার করেছিলেন, প্রয়োজনে সেটা করবেন কিনা আপনারা নিজেরা ডিসাইড করে ঠিক করবেন, কিন্তু পৈতৃক বাড়িটা তো উদ্ধার করাটা উচিত, এবং এটা ন্যায় বিচার কখনো কারোর হয়ে কথা বলে না, যেটা ন্যায় সেটা হচ্ছে ন্যায়, মানে জাজমেন্ট শুড বি অলওয়েজ নিউট্রাল। তো সুতরাং নিউট্রাল জাজমেন্ট বলে যে আপনার পৈতৃক বাড়িটি আপনার উদ্ধার পাওয়া উচিত, এবং যে যে প্রবলেমগুলো রয়েছে গ্রহগত রয়েছে, এবং আপনার মঙ্গলটা কিন্তু উইক আঙ্কেল, যে কারণে সেই বলে না, সেই নিজ ভূমে পরবাসী টাইপের হয়ে আছেন, আপনার নিজস্ব বাড়িঘর রয়েছে কিন্তু আপনি পৈতৃক বাড়িতে যেতে পারছেন না, তারা ভাড়াটেরা দখল করে বসে আছে। তো সেই জায়গা থেকে আপনার মুক্তি হোক, এটুকুই বলবো। তিথিটা সামনে রয়েছে, প্রয়োজন বোধে সরাসরি যোগাযোগ করে নেবেন, আমার অ্যাসিস্ট্যান্টদের সাথে নাম্বার যাচ্ছে। আচ্ছা, এই সঙ্গে আমি আরেকটা ব্যাপার একটু জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এই যে কম্বিনেশন ত্রস্পর্শ যেটাকে বলা হচ্ছে, যে তিনটে ঘটনার সাক্ষী হতে চলেছে ভারতবাসী, 15, 16, 17 একদম। তো এটার প্রথমে আপনি তো শিবরাত্রি বললেন, শিবরাত্রি, এবার শিবরাত্রিটা টিপিক্যাল মেয়েদের জন্য নাকি সেটা ছেলেরাও পালন করবে? সবার জন্য, সবার জন্য, এর কোনো ছেলে মেয়ে। আপনি তো ওটা বললেন যে না গেলাম একটু পুজো দিলাম রাত্রিবেলা ফলমূল খেলাম, তা নয়। শিবরাত্রির টিপস বলতে প্রসূনদা এটা এতটাই গুরুগম্ভীর ব্যাপার, এখানে ঠিক টিপস বা টোটকার কিছু হয় না, তাও দু একটি জিনিস বলে দিচ্ছি। মানে শিবের উপাসনাতে মানুষ বিভিন্ন প্রথমে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে অনেকের নিয়মিত হয়তো ওষুধ খেতে হয়, মানে ধরুন প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ, হার্টের ওষুধ, অনেক রকম ওষুধ আছে যেটা প্রত্যেকদিন খেতে হয়। যদি সেটা হয় তাহলে এই যে নিরম্ব উপবাস যেটাকে বলা হয়, সেটা তার পক্ষে করা সম্ভব না। সেক্ষেত্রে তার একটা কিছু সলিড ফুড না গেলে, মহাদেব কখনো বলেননি যে তুমি ওই আমাকে একদম নিরম্ব উপবাস করবে এবং তোমার মনটা সারাক্ষণ ওষুধ না পেয়ে কষ্টে তুমি শারীরিকভাবে মানসিকভাবে কষ্ট পাবে এবং মনটা তোমার খালি খাই করবে, এভাবে কোনো পুজো আচ্ছা হয় না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন না, খালি পেটে ধর্ম হয় না। তো সুতরাং যাদের মানে হেলথ রিলেটেড সমস্যা রয়েছে, ওই তো বললাম প্রেশার, সুগার, ডায়াবেটিস, অনেক কিছু আছে, হার্ট রিলেটেড সমস্যা, ব্যথা যন্ত্রণার সমস্যা, তারা অবশ্যই ওষুধ খাবেন। এবং ধরুন চা, কফি বা হালকা শরবত এটা আপনারা খেতেই পারেন, অসুবিধার কিন্তু কোনো কারণ নেই। এবং তার শুধু ভক্তিভাবটা কম না হলেই হলো। শ্রীময়ী চক্রবর্তী যদি বিধান বলেন বিধান, নিদান বলেন নিদান, সুতরাং মনটা শিবের পায়ে দিলে আমি মনে করি যথেষ্ট।
আচ্ছা, আর একটা কি টিপস দেবেন বললেন? জেনারেল টিপস। টিপস যেটা জেনারেল সেটা হচ্ছে যে দেখুন, বিভিন্ন মানুষ বিভিন্ন মনস্কামনায় শিবের পুজো করেন। কারণ বলে না ভোলেনাথ হচ্ছে, ভোলেনাথ বলে শিবকে, আর তিনি মোটামুটি ভক্তদের তুষ্ট করতে, এইটা চাই, হ্যাঁ ঠিক আছে, মানে হ্যাঁ ওটা চাই, হ্যাঁ মানে ওই জন্য উনি ভোলেনাথ, সব সব হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে এটার মধ্যে তাহলে কি দিয়ে আপনি শিব পুজো করছেন সেটার একটা দুটো তিনটে বলছে মহা উপায়। আপনি যদি মনে করেন যে আমার শরীর স্বাস্থ্যের কারণে বা কারোর সাথে সম্পর্ক আমার মধুর হওয়া দরকার, সেটা হয়তো ধরুন দুই জায়ের মধ্যে ঝগড়া হয়েছিল, সবসময় যে স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সেরকমটা না, আপনাদের 12 বছর কথা বন্ধ আছে, এরকম সমস্যাও হয় বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিগুলোতে। তো সুতরাং সেক্ষেত্রে বলবো শিবরাত্রির দিন অন্য যা উপাচার দিচ্ছেন শিবের মাথায় একটু গুড় দেবেন, দিয়ে আপনি বাকি এগুলো করুন এবং মনস্কামনা জানাবে যে আমার জায়ের সাথে কি, আমার বোনের সাথে কি, আমার দাদার সাথে কথাবার্তা নেই বহু বছর, তো সেটা তুমি চালু করে দাও। আপনার যদি ভক্তির জোর থাকে এবং এই মানে ওই ওষুধপত্রের সমস্যা থাকলে অন্য জিনিস, না হলে আপনি ফল জল খেয়ে আপনি কিন্তু শিবের মাথায় আপনি শিবরাত্রির দিন এই কাজটি আপনি ক্রিয়াটি করতে পারেন। এবং চলেই এলাম যেহেতু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপারে, ধরুন খুব ভালো সম্পর্ক ছিল, কিছুদিন যাবৎ আপনার ফোন রিসিভ হচ্ছে না, আপনাকে আইদার ব্লক করে দিয়েছে, না হলে দেখছেন আপনার সামনে দিয়ে ফরফরিয়ে অন্য মহিলার সঙ্গে সে ঘুরে বেড়াচ্ছে, ছেলেদের ক্ষেত্রে একই ব্যাপার, সে অন্য বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরছে, তাহলে শিবের মাথায় একটু মধু দিন, মধু সব কিছু মধু করে দেয় যাতে মধুময় হয়, সেই প্রার্থনাটা করুন। আর একটা জিনিস, নিজেকেও পিউরিফিকেশন দরকার, কারণ শিব শুদ্ধতা পছন্দ করেন। আপনি ধরুন মহিলা, আপনি 3 জনের সঙ্গে আপনি রিলেশনশিপ রাখছেন আর একজনের জন্য প্রার্থনা করছেন, শিব মহাদেব আপনার কথা শুনবেন না। আপনি যদি পুরুষ হন আপনার জন্য একই কথা, মানে খুব বিতর্কিত বিষয় বলে ফেললাম, কিন্তু এটা ঘটনা। আপনাকে যেটা মনস্কামনা চাইবেন তার জন্য আপনাকে তার যোগ্য হতে হবে। তো সুতরাং পিউরিফিকেশন, সংযম এগুলোর কিন্তু দরকার আছে। সুতরাং যারা ধরুন উগ্র স্বামীর মাথা একটু ঠান্ডা করতে চান, বা উগ্র সন্তানের, স্বামীর ক্ষেত্রে হলেও মধু আর সন্তানের ক্ষেত্রে হলে দুধ, এই দুটো দিয়ে কিন্তু আপনার শিবের কাছে মনস্কামনা জানাতে পারেন যে অমুকের বা অমুকের তোমরা মাথাটা ঠান্ডা করো যাতে সংসারটা সুখের হয়, সকলে মিলে ভালো থাকতে পারি। তো সুতরাং 3টে মহা উপায় বলে দিলাম, যার যেরকম রিকোয়ারমেন্ট, প্রয়োজনীয়তা, সে সেরকমভাবে পালন করবেন। পার্ট 2, হ্যাঁ সেটা যে অমাবস্যা, একদম এবারকার অমাবস্যা কি আর 5টা অমাবস্যার মতনই যেরকম ভাবে? একদমই না, যথেষ্ট ক্রিটিক্যাল। এবং জিনিসটা হচ্ছে কি যে এবারে যে কম্বিনেশনটা এসছে, যেহেতু কুম্ভ রাশিতে এবং ধনিষ্ঠা নক্ষত্রে গ্রহণটা হচ্ছে, সূর্য গ্রহণটা হচ্ছে, তো সেক্ষেত্রে এটা বোধহয় বছরের প্রথম গ্রহণ অ্যাজ পার মি, আমি আমার যত এই বছরের প্রথম হতে পারে, হ্যাঁ 2026-এর প্রথম গ্রহণ যতটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে। তো সুতরাং সেই জায়গাটায় প্রসন্নদা এক্ষেত্রে হয় কি যে গ্রহ দোষ, যেহেতু এটা সূর্যের বছর, এই বছর যে সমস্ত মানুষেরা ধরুন মানে নিউমারিক 4, যারা 4 সংখ্যার জাতক জাতিকা, তাদের জন্য বছরটা খুব শুভ কিন্তু নাও হতে পারে, এটা শুরুর দিকে আমরা বলেছি। তো সুতরাং তারা যাতে যদি কোনো ভুল পথে চালিত না হন, তাদের ওপর যেন কোনো মানে থাকে না ভাগ্যের সমস্যা যাতে না এসে পড়ে, মানে এই রাহু কেতুর জাতক জাতিকাদের জন্য এই বছরটা খুব শুভ নয়। কাজে তাদের নানা রকম কর্মক্ষেত্রে ব্লকেজ আসতে পারে, রিলেশনশিপ ভেঙে যেতে পারে, দাম্পত্য মারাত্মক কলহ কোর্টের দরজা অবধি যেতে পারে, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেতে পারে। 4 এবং 7 দুটো সংখ্যাকেই কিন্তু আমি বলছি। তো সুতরাং তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে ধরুন শিবরাত্রি এবং তার সঙ্গে যুক্ত যে অমাবস্যা, যেটা সূর্যগ্রহণ যুক্ত অমাবস্যা, অবশ্যই সেক্ষেত্রে গ্রহ প্রতিকার করার কিন্তু দরকার আছে। যদি রবির পজিশন খারাপ থাকে, রবিটাকে আপনারা বুস্ট করিয়ে নিতে পারেন। যদি আপনাদের দুস্থানে অর্থাৎ 6, 8, 12 কম্বিনেশনে রাহু কিংবা কেতু থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের প্রতিকার করিয়ে নেওয়াটা উচিত। এবং কেতু যেহেতু এটি কার্মিক গ্রহ, কার্মিক প্ল্যানেট, অর্থাৎ পূর্বজন্মের কর্মফলের ইন্ডিকেশন কিন্তু এই জন্মেও ছক দেখলে কেতুর অবস্থান থেকে জানতে পারা যায়। কাজে কেতুকে আপনারা ঠিক করে দিলে গুপ্ত শত্রুতা, সিক্রেট মানে যেটা বললাম সিক্রেট এনিমিস, মানে কনস্পারেসি, ধরুন আপনি অন্যায়টা করেনি, ষড়যন্ত্র করে আপনার ঘাড়ে চাপিয়ে দিলে আপনার চাকরিটা চলে গেল। প্রচুর মানুষের চাকরিও কিন্তু যাওয়ার ভয় আছে প্রসন্ন, আমি একটু আগে একটা রিডিংয়ে বলেছি। তো এই যে জায়গাটা, তো এই জায়গাগুলোর ভয় থেকে, বা ধরুন কিছু মানুষের চাকরি চলে গেছে কনস্পারেসিতে,
তিনি ফার্দার চাকরি পাচ্ছেন না, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে 1.5 বছর 2 বছরে। কতদিন মানুষ সার্ভাইভ করবে যদি তার চাকরি না থাকে? কত সঞ্চয় থাকে মধ্যবিত্তের ঘরে? তো সুতরাং বা ধরুন তিনি উচ্চবিত্ত, আমি ধরে নিলাম উচ্চবিত্ত, বেশ কিছুদিন সার্ভাইভ করলেন, তারপরে তার লাইফস্টাইলটা মেনটেন করতে তো তার টাকা পয়সার দরকার। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু রাহু এবং কেতুর প্রতিকার করে নেওয়াটা এই বছর এবং এই তিথিগুলোতে খুব জরুরি। আপনার সন্তান বিপথে চলে গেছে, মানে বাবা মা হচ্ছেন শত্রু, বাকি সারা পৃথিবীর লোক তার বন্ধু। হ্যাঁ, মানে এটা কিন্তু আপনি পার্টিকুলার বলেন, এটা সব বাড়িরই ব্যাপার। যে ছেলেটা ফার্স্ট হচ্ছে সেই ছেলেও কিন্তু এরকম ব্যাপার। শ্রীময়ী চক্রবর্তী কোনো বানানো গল্প করে না, 20 বছরের অভিজ্ঞতা যা দেখেছি তাই বলি। মানে 20 বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা, আমার বয়স তো 50+। তো এটাই হচ্ছে ব্যাপার যে, এবং সেই সমস্ত লোকেদের কথা তার বেশি ভালো লাগে যারা তাকে কুপরামর্শ দেয় বা সোজা কথা বদবুদ্ধি দেয়। দেখুন, দুর্যোধন লোকটা খারাপ ছিলেন কি ভালো ছিলেন সেটা পরের প্রশ্ন। কথাটা হচ্ছে প্রসন্ন, শকুনি মামা যদি না থাকতেন দুর্যোধন এইভাবে কুরুক্ষেত্রের দিকে এগোতেন না, সর্বনাশ হয়ে গেল। তো সুতরাং আজকালকার ছেলেমেয়েদের একটা সমস্যা আছে, যেহেতু তাদের ভাই বোনের সংখ্যা কম বা বাড়িতে তারা পরিবারের সদস্যদের সঙ্গে কম টাইম স্পেন্ড করতে পারে, সুতরাং যে বন্ধু প্রলোভিত করে তার দিকে হেলে যাওয়াটা এদের পক্ষে খুব স্বাভাবিক। সাইকোলজি পড়ার দৌলতে এটুকু বুঝতে পারি। কিন্তু জিনিসটা কি হচ্ছে, তাহলে সেখান থেকে বাবা মাকে কি করতে হবে, তো সরিয়ে রাখতে হবে। এবং সেগুলোর জন্য তাতে যারা প্রভাবিত না, কারণ রাহু জিনিসটা না, এই সময়টায় তো রাহুর আন্ডারে কলিযুগ, মানুষের রাহু কি করে, অন্যায় জিনিসের উপর লোভ প্রলুব্ধ করে। যে ওটা নে, ও একটা মোবাইল কিনেছে, তোর মোবাইলটা তো সাধারণ। ছোট ছোট উদাহরণ দিচ্ছি, প্রত্যেক বাবা মা সাফার করেন। বললাম যে কাহানি ঘর ঘর কি, ওটা তোকে কিনতে হবে, তোর এই পুরোনো বাইকটা 4 বছর ধরে চলছিস, পাল্টে ফেল। তো সে কি আর আপনার সদুপদেশ শুনবে? রেগুলার প্রেশার, তার বাবা মা মায়ের সামর্থ্য আছে কি নেই, এখনকার ছেলেমেয়েরা অধিকাংশ ক্ষেত্রেই শুনতে চায় না, প্রেশার ক্রিয়েট করে। এবং যেহেতু অনেক ছেলে মেয়ে প্রসন্নদা ডিপ্রেশন থেকে একটা চরম পন্থা নেয়, সেই কারণে অনেক বাবা মা কিন্তু ভয়ে ভয়ে দিন কাটান। প্রচুর বাবা মা আছেন যারা রয়েছেন টিভির পর্দার ওপারে, তারা বুঝতে পারছেন যে কি ভয়, ছেলে মেয়েকে শাসন করতে পারি না দিদি, আমাকে প্রচুর মানুষ এসে, যদি ছেলে মেয়ে একটা কিছু করে ফেলে, আমার তো একটি সবেদন নীলমণি, কি করবেন বাবা মা? বুঝতে পারছেন ক্রাইসিসটা কত ভয়ঙ্কর। তো সুতরাং এই যে জায়গাগুলো ছেলে মেয়ে যাতে নিজে বুঝতে পারে। এবং আরেকটা সমস্যা আছে, ছেলে মেয়েকে প্রতিকার করিয়ে তো বলা যাবে না যে তুমি এটা ধারণ করে ফেলো, তুমি আংটিটা পরে ফেলো, তাহলে তোমার এই রাহুর প্রকোপতে আমরা যেটা বুঝতে পারছি তুমি ডুবছো, সেখান থেকে বার করা যায়। শ্রীময়ী ক্রিস্টাল থেরাপিটা কি জন্য আছে? ছেলেমেয়েকে জানাতেও হবে না, ছেলেমেয়েকে বলতেও হবে না, বোঝানো তো দূরের স্থান। ক্রিস্টাল থেরাপি করান, দেখবেন ধীরে 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 সেইখান থেকে সে সরে আসে। দুর্জনের সঙ্গ সে নিজে পরিত্যাগ করছে। হ্যাঁ, 1 দিন 2 দিন বা 7 দিনে হবে না, কারণ শ্রীময়ী চক্রবর্তীর রেমেডি ওই একদিনে ডেবিট কার্ড ঢুকিয়ে দিলাম, এটিএম থেকে টাকা বেরোলো, এরকম করে হয় না। প্রসন্ন আমি কাজ করি ধরুন কখনো 3 দিন ধরে, কারোর কাজ থাকে 10 দিন 11 দিন, এরকম মানুষ আছে যার কাজ আমি 21 দিন ধরে টানা করেছি। তবে ফলে আপনি যে টাইমটা দেন সেটা জিনিসের পেছনে লেগে থাকেন, তবেই আপনার কোয়ালিটি কাজ হবে। তবে একটাই অনুরোধ করবো, শিবরাত্রি অমাবস্যায় যারা ক্রিয়া করাবেন, সম্ভবত আমি কোনো পীঠস্থানে যাব, সেটা আমি পরের অনুষ্ঠানে আমি ডিক্লেয়ার করে দেবো, সেটা তো আমরা জানাবোই কোথায় যাচ্ছি। মানে ওই যেটা হয় না যে, মানে আজকে কাজ করি, ক্রিটিক্যাল সমস্যা যাদের রয়েছে তারাই যোগাযোগ করুন, এবং ফোন নাম্বার গুরুতর বাস্তুদোষ যাদের রয়েছে যাচ্ছে, এবং আপনারা যোগাযোগ করুন, কারণ টেলিভিশনের অনুষ্ঠান দিয়ে কেউ কাউকে সুস্থ করতে পারে। ডাক্তাররা টেলিভিশনে অ্যাডভাইস নিত, শাহরুখ খান ক্লাস নিত, ম্যানেজমেন্টে পাস করে যেত। তো ওইভাবে হয় না, কাজেই যাদের প্রয়োজন যোগাযোগ করবেন। এই টাইমটাকে এই ক্রিটিক্যাল সমস্যা যুক্ত মানুষেরাই অগ্রাধিকার পাবেন। তার মানে 15, 16, 17 মানে হচ্ছে কি আপনি 14 তারিখে এসে নাম লেখালেন, হবে না কাজ, আপনাকে 10 তারিখের মধ্যে আর থাকবেনও না উনি, সেটা আমরা পরের দিন আমরা অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু আজকে শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ত্রাও স্পর্শ করার চেষ্টা করুন। হ্যাঁ, শেষ করছি। নমস্কার, ভালো থাকুন।